শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। প্রস্তাবিত বাজেটের কর ছাড়ের প্রভাব নেই বাজারে, বাজেটে সংকট মোকাবেলা সম্ভব নয়, সাধারণের ওপর বাড়াবে চাপ বলছে সিপিডি। ঐতিহাসিক ৬ দফা দিবস আজ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট ৬ দফা বললেন ওবায়দুল কাদের। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশন শুরু কাল, প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ডালাসে খেলা শুরু হবে সকাল 6:30টায়। এবার বিস্তারিত সংবাদ। আসছে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের কোনো প্রভাব এখনো পড়েনি রাজধানীর বাজারে। আগের দামে প্রায় সব ধরনের পণ্য বিক্রি হতে দেখা গেছে। বিক্রেতারা জানিয়েছেন নতুন সরবরাহ এলে দর সমন্বয় হবে, আর ভোক্তারা কর কমানোর সুফল পেতে বাজার তদারকি বাড়ানোর তাগিদ দিয়েছেন। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, গুঁড়াদুধ সহ 27টি নিত্যপণ্যের কর ছাড়ের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে। সেই সব পণ্যের উৎসকর 2% থেকে কমিয়ে 1% করা হয়েছে। যদিও এমন নীতি সিদ্ধান্তের সুফল বাজারে দেখা যায়নি এখনো। বাজেট আসলেও বাড়লে ঠিকই বাড়ে তারপর দিন, কিন্তু কমলে সে কমারও সুফলটা আমরা সাধারণ মানুষ পাই না। জনগণ যদি এই সুবিধা পাইতে চাই, দেশের জনগণ, তাহলে সরকারের পক্ষ থেকে উচিত এই বাজারটা আরো স্ট্রংলি মনিটর করা। ব্যবসায়ীদের জন্যই সরকার কাজ করে, জনগণের জন্য কাজ করে না। নিত্য প্রয়োজনীয় হোক আর যাই হোক, কমছে। একবার যদি একটা বেড়ে যায়, সেটা কি পরবর্তীতে সরকার কমাতে পারছে? বেড়ে যাওয়ার ঘোষণা আসে, সেটা পরের সাথে সাথে ঘোষণার সাথে সাথে বেড়ে যায়। আর কমানোর বিষয়টা আসলে ওইভাবে আমাদের এখন পর্যন্ত চোখে পড়েনি। যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে তারা যদি হয়তো সরকার ভ্যাট কমায় কিংবা মালের দাম বিদেশে কমে, তাহলে বাজার অটোমেটিকলি কমবে। আমরা তাদের কাছে আনি, তাদেরও আগের কিনে আছে, অত ওই নতুন মালটা আসতে অত 2-1 দিন সময় লাগতে পারে। কর ছাড় পাওয়া পণ্যের তালিকায় আছে এলাচ, দারুচিনির মতো মশলা জাতীয় পণ্য। যদিও রাজধানীর কারওয়ান বাজারে এসব পণ্যের দাম কেজিতে 2 থেকে 1000 টাকা পর্যন্ত বেড়েছে মাসের ব্যবধানে। এলাচিতে কেজিতে 1000 টাকা কেজিতে পারছে, সর্বনিম্ন এলাচ হচ্ছে 3600 টাকা কেজি, আর ভালোগুলো 4000, 4500 টাকা কেজি। 15 দিনের ডিফারেন্সে কেজিতে 200 থেকে 250 টাকা বাড়ছে 1 কেজি কালো গোলমরিচ। আমাদের মৌলভীবাজার থেকে মশলা কিনি, বাড়লে তারা সাজাতে বাড়ালে, আর কমলে তারা বলে যে কম রেটে মাল কিনবো, তারপরে আসলে তারপরে বাজারে কমবো, এর আগে তারা কমায় না। যখন বাজেট হয় তখন কিন্তু সাথে সাথে ওই মালটা বাজারে পাওয়া যায় না। ওটা আসতে আরও মনে করেন 2-4 দিন, 5 দিন, 1 সপ্তাহ দেরি হবে। যখন আসবে তখন হয়তো আমরা যদি কম দামে কিনতে পারি তাহলে কম দামে বিক্রি করতে পারবো। এখন আমাদের কাছে মনে করেন যে আগের কিনা আগের হিসাবে বিক্রি করা। প্রস্তাবিত বাজেটে শুল্ক ও ভ্যাট কাঠামো পরিবর্তনে কোমল পানীয়, কাজু বাদাম, আইসক্রিমের মতো পণ্যের দর বাড়তে পারে। যদিও আজ বাজারে তা আগের দরেই বিক্রি হতে দেখা গেছে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটের মাধ্যমে দেশের চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলা সম্ভব নয় বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে রাজধানীতে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি কমানোর পদক্ষেপ তো নেই, বরং বাড়তি শুল্ক আরোপের কারণে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বাড়বে। ফলে বাজেটে নির্ধারিত 6.5% মূল্যস্ফীতির লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। আর বর্তমান বাস্তবতায় জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.75% নির্ধারণকেও উচ্চাভিলাষী এবং বাস্তবায়নযোগ্য নয় বলে জানিয়েছে সিপিডি। সেই সঙ্গে প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছে তা নৈতিকভাবেও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে সংস্থাটি। ততটা আমরা সরকারি ব্যয় আমরা এই জিনিসটা দেখছি 13.2%। একদিকে সাধারণ মানুষের উপরে সংকোচনের চাপ, আবার অন্যদিকে সরকারের সম্প্রসারণ বলছি না, কিছুটা সীমিতভাবে ব্যয়, এটি কখনোই আসলে অর্থনীতিকে মূলধারায় যেটা ফিরিয়ে নিয়ে আসা, তার জন্য এটা যথেষ্ট হবে না। বরঞ্চ এর মাধ্যমে আমাদের এই যে অর্থনীতির সামাজিক স্থিতিশীলতাতে ফিরে আসার যে সময়কাল, এটা আরও পিছিয়ে যাচ্ছে। এবারের বাজেটে বরঞ্চ সাধারণ মানুষের জন্য খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি একটা বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে।
ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা জানান তিনি। পরে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঐতিহাসিক ৭ জুন ইতিহাসের বাক বদলে মাহেন্দ্রক্ষণ। ৬ দফা হচ্ছে স্বাধীনতার পথে স্বাধিকার সংগ্রামের ঐতিহাসিক মাইলফলক। ৬ দফার ভিত্তিতে ১১ দফা থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন হয়েছে। ৬ দফা যদি না হতো তাহলে ৬৯-এ ৬ দফা ভিত্তিক ১১ দফা গণবিস্ফোরণ, বাংলাদেশে যে গণ অভ্যুত্থান, এ গণ অভ্যুত্থান হতো কিনা, সেটাই হলো বড় কথা। আজকে আমাদের ইতিহাসে ইট ওয়াজ এ টার্নিং পয়েন্ট। সাংসদ আনার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত নেপালে পালিয়ে থাকা সিয়ামকে হেফাজতে নিয়েছে কলকাতা সিআইডি। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিএমপি কমিশনার। এর আগে কোরবানির হাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন তিনি। কমিশনার জানান, প্রত্যেকটি হাটে আলাদা আলাদা নিরাপত্তা টিম কাজ করবে এবার। একই সঙ্গে ইজারাদারদের সতর্ক করা হয়েছে যেন কোনোভাবেই নির্দিষ্ট সীমানার বাইরে পশু কেনাবেচা না করা হয়। কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে এবং তাদের কাছেও একজন আসামি রয়েছে, দুইজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন অ্যারেস্ট করেছিল। আমাদের কাছেও আছে, তারা তদন্ত করছে, আমরাও তদন্ত করছি, তারাও তদন্ত করছে এবং এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই বিচারটি হতে পারে। এদিকে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত গণমাধ্যমে বলেছেন, প্রথম ম্যাচ হওয়ায় খেলোয়াড়রা একটু চাপে থাকবেন। প্রথম দিকের ব্যাটাররা নতুন কোনো কৌশল আয়ত্ত করেনি। কালকে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ, এটাও সত্য যে অবশ্যই সবাই একটু হলেও নার্ভাস থাকবে, বাট ওইটা কিভাবে আমরা ওই জিনিসটা হ্যান্ডেল করছি এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি আশা করব যে সবাই এখানে অনেক এক্সপেরিয়েন্স প্লেয়ার, বেশ কিছু প্লেয়ারের আগের ওয়ার্ল্ড কাপ খেলার অভিজ্ঞতা আছে, সেটা কাজে লাগাবে। টপ অর্ডাররা আলাদা কোনো কিছু ট্রাই করেছে কিনা এটা ইন্ডিভিজুয়াল আসলে যার যা যেভাবে প্ল্যান করেছে, বাট আমি পার্সোনালি আমার কাছে দেখে যতটুকু মনে হয়েছে বেশি কিছু এক্সট্রা কোনো কিছু ট্রাই করেনি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ও নেপালের প্রধান বিচারপতি এবং ভুটান হাইকোর্টের বিচারপতি। সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদিতে আলাদাভাবে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, নেপালের প্রধান বিচারপতি বিশম্ভর প্রসাদ শ্রেষ্ঠা এবং ভুটান হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন এয়ার গিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু এবং তার পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া এবং বিশেষ প্রার্থনা করা হয়। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি। ক্ষমতার হালুয়া রুটি ভাগ বাটোয়ারা পাওয়ার জন্য যারা দল গঠন করেছে তাদের উন্নয়ন সহ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ৬ দফা দিবস স্মরণে আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভার আয়োজন করে। মন্ত্রী বলেন, বিএনপি ষড়যন্ত্রের পথ বেছে নেয় আওয়ামী লীগের নেতা কর্মীদের সজাগ থাকতে হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় দলটির সিনিয়র নেতারাও বক্তব্য রাখেন। ২২ বছর ধরে ক্ষমতার বাইরে, এটি তো তাদের সহ্য হচ্ছে না। সেই কারণে তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি জামাত বাজেট ঘোষণা করার আগেই বিবৃতি রেডি করে রাখে। গত ১৫ বছরের যদি বিবৃতি বক্তব্য দেখেন হুবহু মিল খুঁজে পাবেন। সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার পরিবারের নামে শত শত কোটি টাকার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়েছে। এসব সম্পদ থেকে যে আয় হবে তা জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে। ডেস্ক রিপোর্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের নামে সব সম্পদ আদালতের নির্দেশে জব্দ আছে। তত্ত্বাবধায়ক না থাকায় এসব সম্পদ বেহাত হওয়ার আশঙ্কার কথা জানিয়ে আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন।
তারই প্রেক্ষিতে গোপালগঞ্জ ও মাদারীপুরের কৃষি জমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় জেলার 2 কৃষি কর্মকর্তার কাছে। মৎস্য ও প্রাণীর খামার দেখভালের দায়িত্ব দেওয়া হয় জেলা প্রাণী সম্পদ বিষয়ক কর্মকর্তাদের। এ আদেশ বাস্তবায়নে সহযোগিতার নির্দেশনা দেওয়া হয় 2 জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে। তবে কর্মকর্তারা জানান আদালতের নির্দেশনা এখনো তাদের কাছে পৌঁছায়নি। আমরা সংবাদের সাথে এটি অবগত হয়েছি, কিন্তু আমাদের কোনো অফিসিয়াল আদেশ এখনো আসেনি। অফিসিয়াল আদেশ আমাদের কাছে আসলে, আদালতের আদেশ বা অন্য কোনো আদেশ আমাদের কাছে আসলে সেই আদালতের আদেশ অনুযায়ী আমরা যা যা আইনগত যে স্টেপ আমাদের পক্ষে উচিত এগুলো আমাদেরকে দিতে হবে। বিষয়টি পত্রপত্রিকা মারফত জানতে পেরেছি। এ বিষয়ে মহামান্য আদালতের নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের জমির দেখভালের জন্য জেলা প্রশাসক এবং সাভারের জমির দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে সবশেষ পরিস্থিতি লিখিতভাবে জানাতে হবে দেখভালের দায়িত্বে থাকা সংস্থাগুলোকে। এসব সম্পদ থেকে যে আয় হবে তা পাবেন না বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা, জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে। জিজ্ঞাসাবাদের জন্য আগামী 23 জুন দুদকে হাজির হতে বলা হয়েছে বেনজির আহমেদকে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ী দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 14 জুন থেকে 20 জুন পর্যন্ত শুধু বালুবাহী এবং মহাসড়কে গরুবাহী ট্রাক ও নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী পরিবহন চলাচল করবে। কোরবানির পশুবাহী ট্রাক অগ্রাধিকার পাবে। যাত্রী ও যানবাহন পারাপারে প্রস্তুত করা হয়েছে ঘাট, বাড়ানো হয়েছে ফেরি ও লঞ্চ। রাজবাড়ী প্রতিনিধি ইমরান হোসেন মুনিমের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ী দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট সড়কপথ, ফেরি পারাপার ও লঞ্চ চলাচল নির্বিঘ্ন করতে বিআইডব্লিউটিসি নানা ব্যবস্থা নিয়েছে। আগামী 14 জুন থেকে 20 জুন পর্যন্ত শুধু বালুবাহী বাল্কহেড ও মহাসড়কে গরুবাহী ট্রাক ও নিত্য প্রয়োজনীয় মালামালবাহী পরিবহন চলতে পারবে। অন্যান্য ট্রাক ও কাভার্ড ভ্যান বন্ধ থাকবে, জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। পারাপারের জন্য আগত সম্মানিত যাত্রীবাহী বাস, কোরবানির পশুবাহী গাড়ি যারাই আসবেন আমরা সকলকে ভালোভাবে পারাপার করতে সক্ষম হব। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের অতীতে যেসব ঈদগুলোতে আমরা যেভাবে প্রস্তুতি গ্রহণ করেছি এবার ওদের সেম একইভাবে আমরা প্রস্তুতি নিয়েছি এবং এখন বর্তমান 3টা ফেরিঘাট সচল আছে, 3, 4 এবং 7 এবং আগামী 2-1 দিনের মধ্যে আমাদের 6 নম্বর ফেরিঘাটটাও সচল হবে। বর্তমানে রোরো, ইউটিলিটি ও কে টাইপ সহ 14টি ফেরি চলাচল করছে। তবে ঈদের আগে দৌলতদিয়া পাটুরিয়া নৌবহরে আরও 4টি ফেরি সহ মোট 18টি ফেরি ও দৌলতদিয়া পাটুরিয়া আরিচা নৌরুটে 33টি লঞ্চ চলাচল করবে। ওই সময় লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন ও মালামাল পরিবহন বন্ধ সহ গরুবাহী ট্রাকে যাত্রী পরিবহন বন্ধ থাকবে। যে যানজট নিয়ে যে মূলত যে সমস্যাটা থাকে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রস্তুতি রয়েছে। আমরা আউটগোয়িং যে রাস্তাটা আছে সেটি সার্বক্ষণিকভাবে যেন চলাচল করতে পারে সেজন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। গোয়ালন্দাঘাট থানা সাথে আমাদের টিভি, আমাদের ট্রাফিক, আমাদের জেলা পুলিশের আলাদা আলাদা মোতায়েন থাকবে, টিএসপি, সবাই মিলে আমরা আসলে ঘরমুখ যাত্রীদের যাত্রা যেন নির্বিঘ্ন হয় সেটির জন্য আমরা চেষ্টা করব। ঘাট এলাকায় গরুবাহী ট্রাক ও ঘরমুখী যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, আনসার সহ 4 স্তরের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে বলে জানায় প্রশাসন। সেখানে অতিরিক্ত কোনো যাত্রী নিতে পারবে না, অতিরিক্ত ভাড়াও নিতে পারবে না। আর হচ্ছে আমাদের 18টি ফেরি রয়েছে পাটুরিয়া ঘাটে। ফেরি চলাচল নির্বিঘ্ন করতে ঈদে চলমান 3টি ফেরিঘাট সহ আরও একটি ঘাট সচল করা হবে। মোট 4টি ফেরিঘাট দিয়ে ফেরি ও লঞ্চ চলাচল করবে। মাছরাঙা নিউজ ডেস্ক। কোরবানির পশু বিক্রির জন্য প্রস্তুত খামারিরা। সীমান্ত দিয়ে ভারতীয় পশু আসা বন্ধ থাকলে লাভের আশা করছেন তারা। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ডব্লিউ কুমার ঘোষের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। হেলিকপ্টারের দাম হাঁকা হচ্ছে 9 লাখ টাকা, ওজন প্রায় 22 মণ। গাজীপুরের এই খামারে হেলিকপ্টার ছাড়াও কোরবানির জন্য মোটাতাজা করা হয়েছে ছোট বড় মাঝারি বেশ কিছু গরু। আমাদের গরু আপনি লাইভ ওয়েট করে নিতে পারবেন এবং এমনি পছন্দ হইলেও দামাদামি করে নিতে পারবেন।
কোরবানির ঈদকে সামনে রেখে স্বাস্থ্যকর উপায়ে পশু মোটাতাজা করছেন গাজীপুরের অনেক খামারি। নিজেদের জমিতে উৎপাদিত ঘাস ও খড় খাইয়ে পশু পালন করেছেন তারা। খড়, ঘাস এবং ভুসি, ভুট্টা এটাই আমাদের খাদ্য। আমরা কোনো তুলা, হিট, কোনো ইন্ডাকশন, কোনো কারবার আমাদের ভিতরে নাই। জেলার 7,000-এরও বেশি খামারে দেশি গরুর পাশাপাশি হৃষ্টপুষ্ট করা হয়েছে সিন্ধি, শাহিওয়াল ও ব্রাহ্মা জাতের গরুও। তবে জেলার চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে কোরবানির পশুর। কোরবানির জন্য প্রস্তুতকৃত পশু যাতে সঠিক উপায়ে লালিত পালিত হয় সেজন্য প্রাণী সম্পদ বিভাগ উঠান বৈঠক, প্রচার, লিফলেটের মাধ্যমে আমরা সচেতন করছি খামারিদেরকে। এদিকে কোরবানিতে চাহিদার তুলনায় বেশি পশু মোটাতাজা করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলার প্রায় 1,30,000 পশুর চাহিদার বিপরীতে মোটাতাজা করা হয়েছে 2 লাখেরও অধিক। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ অন্যান্য জেলাতেও পাঠানো হবে এসব পশু। বিশ্বে বৈশ্বিক একটা প্রবলেম চলছে, সেই প্রবলেমে প্রতিনিয়তই আমাদের গোখাদ্য, মানুষের খাদ্য একটু হলেও বাড়ছে। আর সেই হিসাবে আমাদের গবাদি পশুর খাদ্যের দামও বেড়েছে। গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে এবার বেড়েছে উৎপাদন খরচ, বলছেন খামারিরা। আমাদের দিন দিন খামারিদের অবস্থা খুব খারাপ। গোখাদ্যের দাম বেশি, আমাদের উৎপাদন খরচ বেশি, বাজার ব্যবস্থাপনা ভালো না। সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতীয় গরু আসলে লোকসান গুনতে হবে আশঙ্কা করছেন দেশীয় খামারিরা। সীমান্তে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। খেলার খবর। দেশে অবস্থিত বিভিন্ন বিদেশি দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থার সদস্যবৃন্দের অংশগ্রহণে ঢাকায় প্রথমবারের মতো শুরু হয়েছে এম্বাসি ক্রিকেট কার্নিভাল। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে চলছে 2 দিনব্যাপী এই আয়োজন। শুক্রবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে টুর্নামেন্টের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। এছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাজ্য, পাকিস্তান, অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশের দূতাবাসের কর্মকর্তারা। 2 দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে 16টি দল। প্রতিটি ম্যাচ হচ্ছে 6 ওভার করে। আজ গ্রুপ পর্বের সবকটি ম্যাচ শেষে শনিবার সেমি ও ফাইনাল দিয়েই পর্দা নামবে এই আয়োজনের। খেলাধুলার মাধ্যমে একটা পজিটিভিটি আমরা ছড়িয়ে দিতে চাই আমাদের ডিপ্লোম্যাটিক যে মিশনগুলো আছে, প্লাস ফরেন মিনিস্ট্রি, প্লাস আমাদের যারা ইয়াং পপুলেশন আছে তাদেরকেও আমরা চেষ্টা করব যে আরো বেশি করে খেলাধুলার মাঝে নিয়ে আসতে। Cricket is a great game, but it's also a great way of uniting countries and people, and I'm sure we're going to see some fantastic cricket here today. But I think the best place to interact is the sports field. That is going to be good for us. কিছু কিছু দেশ খেলতে পারে না, তারাও বলেছে আমরা খেলবো এবং আমরা থাকবো, তোমরা একটু আমাদেরকে সহযোগিতা করো। এটা আমার কাছে সত্যি খুব আনন্দের এবং প্রাপ্তির জায়গা তৈরি করে। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। প্রস্তাবিত বাজেটের কর ছাড়ের প্রভাব নেই বাজারে। বাজেটের সংকট মোকাবেলা সম্ভব নয়, সাধারণের ওপর বাড়াবে চাপ, বলছে সিপিডি। ঐতিহাসিক 6 দফা দিবস আজ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট 6 দফা, বললেন ওবায়দুল কাদের। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশন শুরু কাল। প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ডালাসে খেলা শুরু হবে সকাল 6:30টায়। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।